নমস্কার, শুভ্ররাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে এই সময় আমাদের সঙ্গে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে আপনাদের দরবারে হাজির হই। যে বিষয়গুলো, যে ভাবনাগুলো নিয়ে আমরা কথা বলতে চাই, আমরা গোপনে গোপনে বিশ্বাস করি এই ভাবনা এবং বিশ্বাসগুলো আপনারাও লালন করেন। আপনারাও হয়তোবা একটি প্ল্যাটফর্মের অপেক্ষায় বসে থাকেন, যেখানে বসে আপনারা নিজেদের মতো করে বিষয়গুলো নিয়ে চর্চা করতে পারবেন। আমরা প্রতি রাতে এই কথাই বলতে চাই আপনাদের, এবং বিশ্বাসও করি যে আপনারা পরিবারের স্বজনদের নিয়ে আমাদের ভাবনাগুলো সম্পর্কে নিজেরা আলোচনা করেন। আমাদের প্রতিদিনকার আয়োজনে স্ক্রিনে একটি টেলিফোন নম্বর ভাসতে থাকে, সেখানে আপনারা সরাসরি টেলিফোন করেও নিজেদের কথা বলতে পারেন, নিজেদের অভিজ্ঞতার কথা, নিজেদের বেঁচে থাকার নানা আবর্তে কিভাবে আমাদের ভাবনাগুলোকে আপনারা দেখেন তাও আপনারা বলতে পারেন। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, ইতিমধ্যেই আমার মাথার আশপাশে আপনারা স্লাগে দেখছেন, আমরা বলতে চাইছি অতীত ভুলে গিয়েও মানুষ কখনো কখনো আলোর পথযাত্রী হতে পারে। আমাদের সঙ্গে আজ স্টুডিওতে এমন এক যুবক, যে যুবক ইতিমধ্যেই তার মতো করে জনপ্রিয় হয়েছে রাজ্যে। এ রাজ্যে আমরা জানি এই সময়ে ঘরে ঘরে নেশা কিংবা নেশায় ডুবে যাচ্ছে রাজ্য ইত্যাদি কথাগুলো প্রাসঙ্গিক। আমাদের মন্ত্রী থেকে শুরু করে আমলারা, আমাদের বিভিন্ন ক্লাব, সংগঠন, সংস্থা নানাভাবে নানা সময়ে গত বেশ বহু বছর ধরে এই বক্তব্যটি বলছে যে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের নেশার কবল থেকে বাঁচাতে হবে। আজ স্টুডিওতে আমার সঙ্গে যিনি অতিথি হিসেবে এসেছেন, তিনি প্রায় 14টি বছর নিজের জীবনের নেশা করেছেন, নেশায় বুঁদ থেকেছেন তার মতো করে। কি নেশা, কেমন নেশা ইত্যাদি তার সঙ্গে কথা বলে আমরা জানবো। তবে আজকের এই উদ্দেশ্য এটা নয় যে তিনি কি নেশা করতেন, কেন করতেন কিংবা কখন করতেন। আজ মূল উদ্দেশ্য এটাই, তার এই নেশা করার 14 বছরের জীবনকে ভুলে তিনি এখন রাজ্যের যুবক যুবতীদের, তরুণ তরুণীদের বারবার বোঝানোর চেষ্টা করছেন এটা ভালো পথ ছিল না। তিনি তার মতো করে বলার চেষ্টা করছেন যে নেশা ছাড়াও মানুষ সুন্দর করে বাঁচতে পারে, মননশীল হয়ে, এবং জীবনের নানা দিকগুলোকে সঙ্গে নিয়ে মানুষ মানুষের মতো করে বেঁচে থাকতে পারে। আমার সঙ্গে স্টুডিওতে অতিথি আজ মাল্যবান চক্রবর্তী। মাল্যবান, স্বাগত জানাই। আমি হয়তোবা কখনো আপনি বলবো, কখনো তুমি বলে ফেলবো, কিন্তু আজকের এই আয়োজনের একদম শুরুতেই মাল্যবান আপনার কাছ থেকে জানতে চাই, এই যে আমি বলছিলাম দর্শকদের যে 14 বছরের একটা জীবন এবং নেশা করার একটা জীবন, এই বিশেষণে আমি নিশ্চিত কেউই ভূষিত হতে পছন্দ করবে না সামাজিকভাবে, কিন্তু আপনি নিয়মিতভাবে বহু জায়গায়, বহু সরকারি এবং বেসরকারি আয়োজনে এই কথাটি বলেন। আর বলেন বলেই, বা আপনার কাছ থেকে আগাম অনুমতি নেওয়া হয়েছে বলেই আমি আজকে দর্শকদের সরাসরি বলেছি। কিন্তু এই যে যুদ্ধ জয়ের কাহিনীটা, সেটা আমরা আস্তে আস্তে শুনবো আপনার কাছ থেকে। শুরুতে এটা শুনতে চাই, আপনারও তো একটা দারুণ শৈশব ছিল, মানে নিজের মতো করে বেড়ে ওঠার একটা শিশুকাল ছিল, সেটা নিয়ে একটু শুনতে চাই। মা, বাবা, শৈশব এগুলো কেমন ছিল? ধন্যবাদ প্রথমেই তোমাকে, সুব্রত। আমি তোমাকে তুমি বলেই বলবো আর কি, প্লিজ। আর মানে আমার মধ্যে অফকোর্স আই এম নার্ভাস, কারণ তোমার সামনে বসতে হচ্ছে আর কি, তাই বলে। মানে there are only a few people in my life who I follow so much and I try to be like them, so you are one of them. তো আমার so already হচ্ছে। তো হ্যাঁ, শৈশবটা বরাবরই ভালো ছিল, কারণ আই বিলং ফ্রম এ ভেরি গুড ফ্যামিলি when it comes to my father. বাবা একজন নাট্য জগতের লোক ছিলেন, তোমরা হয়তো জানো অফকোর্স। আর মা ছিলেন নৃত্যশিল্পী, উনি MA করেছেন বিশ্বভারতী থেকে। তো মানে আই ওয়াজ ব্লেসড দ্যাট আই ওয়াজ বর্ন ইন দ্যাট ফ্যামিলি। ছোটবেলা থেকে আমার মনে পড়ে, মানে আমি মানে আদুরে ছিলাম আর কি, এবং খুব প্যাম্পার্ড হয়ে আমার বড় হয়ে ওঠা। কারণ আমার ঠাকুমার বাড়িটা ছিল, মানে আমার ঠাকুমার 8 ভাই, এবং সেই ক্ষেত্রে আমার ঠাকুমার বাড়ি ওই 8 ভাইয়ের বাড়ির সঙ্গের বাড়িটি ছিল। তো সেই ক্ষেত্রে আমার জন্মের পর থেকে আমার 8টি দাদু, মানে মায়ের বাবা ছাড়া আমার 8 দাদু, ঠাকুমা এবং এতগুলো দিদা, এরপরে বাবা, এরপরে কাকু, এরপরে পিসু, পিসিমা, এদের আদরে আমি বড় হয়েছি আর কি। তো বরাবরই ভালো ছাত্র ছিলাম। স্কুলে আমি বৈদ্য স্কুলে পড়াশোনা করেছি। তো সেই ক্ষেত্রে প্রথমে গার্লস বৈদ্যের শৈশব, মানে সকালবেলায় পড়াশোনা, এবং সেখানে ফার্স্ট বা সেকেন্ড আমি যথাযথই হতাম প্রত্যেকবারই। এরপরে 6 থেকে শুরু করে আমার মনে পড়ে থার্ড মানে 2-3 বার, এবং মানে র্যাঙ্ক হোল্ডার ছিলাম আর কি। পড়াশোনায় গতানুগতিক ভালো ছেলে, কিন্তু ওই মায়ের আঁচলে থাকা ছেলেটি হয়ে আমার বড় হয়ে ওঠা। এবং বাবাকে দেখতাম, মাকে দেখতাম, ওদের মানে সমাজে ওদের
মানে দ্য স্টেটাস দে হ্যাড, আই ইউজ টু ফলো দেম, ওই ব্যাপারগুলো আমাকে প্রচন্ড পরিমাণে আকৃষ্ট করতো। তো সেই ক্ষেত্রে আমারও মাঝে মাঝে নাটক করার ইচ্ছা, বাবার সাথে থিয়েট্রন করেছি আমি, বাবার শিল্পতীর্থর সাথে নাটক করতাম, আমি আঁকতাম এক সময়, এবং এইভাবে আমার বড় হয়ে ওঠা ছিল আর কি। যদিও বেশ কিছু সময় মানে যেহেতু পারিবারিক দিকগুলোর কিছু কিছু তো ডিসফাংশনস থেকেই যায়, তো সেই ক্ষেত্রে কিছু কিছু নেগেটিভ অ্যাক্টিভিটির দিকে শৈশবে যেরকম হয় আর কি, নেগেটিভ অ্যাক্টিভিটির দিকে আই ওয়াজ অলওয়েজ গেটিং অ্যাট্রাক্টেড ফ্রম মাই চাইল্ডহুড, যেটা একসময় আমার সাবকনশিয়াস লেভেলেও চলে যায়, যেটা বুঝতে পারি আমি অনেক পরে 2016-17-তে যখন আমি নেশা নিয়ে পড়াশোনা শুরু করি বা আমার ট্রিটমেন্ট চালু হয়, তখন যখন নিজেকে জানতে শুরু করি, তখন আমি বুঝতে পারি যে হোয়াট ওয়েন্ট রং ইন মাই চাইল্ডহুড, আদারওয়াইজ থিংস ওয়ার ভেরি ওকে ইন দ্য মালবান। when did it all start? মানে আমি যদি হয় না যে যিনি গায়ক তাকে অনেকে জিজ্ঞাসা করেন যে আপনি প্রথম কবে গান গাইলেন, মঞ্চে কখন প্রথম উঠেছেন। যিনি ক্রিকেট খেলেন তাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি প্রথম ক্রিকেট ব্যাট কবে নিয়েছো। তো আমি যদি নেশার বিষয়টি নিয়ে মাল্যবানকে জিজ্ঞাসা করি, তাহলে মাল্যবান নেশা করবে, মানে নেশার জগতে প্রবেশ করবে বা ওই অন্ধকার দুনিয়াটা মাল্যবান ঘুরে দেখবে, সেটা তো আর প্রথমে বোঝা যায়নি। প্রথমে তো নেশাটা শুরু হয়েছে খেলার ছলে বা বন্ধুদের সঙ্গে, আউট অফ ইনকিউজিটিভ কিভাবে। হ্যাঁ, সেটা একটু শুনি। আমার একদম ছোটবেলায় মনে পড়ে, দ্যাট ওয়াজ দুর্গা পূজা, when I was in 2nd or 3rd স্ট্যান্ডার্ড। সো আমার এক গুরুজনের সাথে আমি নেশা করেছিলাম। আমি বলছিলাম যে আমি নেশা করতে চাই, তুমি কেন এই রকম মানে রঙিন জলটি খাও। মানে আমরা ছোটবেলায় মদ বলতেই বুঝতাম ড্রেনের জল, আর আইসক্রিম হচ্ছে ড্রেনের জল, এটা খাওয়া ভালো না আর কি। সো আউট অফ মাই ইনকিউজিটিভনেস আই ওয়ান্টেড টু ড্রিঙ্ক দ্যাট পার্টিকুলার থিং। এবং আমাকে কোন ক্লাস? তখন আমি ক্লাস 2-তে পড়ি মনে হয়। 2-তেই? তখন আমি ক্লাস 2-তে পড়ি, দুর্গা পূজার সময়। এবং ওখানে আমি অল্প একটু টেস্ট করেছিলাম, জাস্ট টু সেট মেবি। এবং আমার মনে পড়ে আর কি হাউ আই ট্রাইড এইটিং মাই পিপল হু আই ইউজড টু সি অ্যারাউন্ড। মানে আমি ভাবতাম তখন যে এই রঙিন জলটা খেলে তোমার এইভাবেই চলতে হয়। মানে মানুষ তো বেসিক্যালি নেশা করলে পরে, নেশায় যখন টলমল হয় তখন ওরা ওভাবে চলে, বাট আমার মাথায় ওটা ছিল যে যদি আমি এই জলটা খাই তাহলে আমি সোজা চলবো না আর কি। তো আমি বাবার হাত ধরে এইভাবেই হাঁটছিলাম আর কি। বাবা বললো কেন হাঁটছি এরকম ভাবে? আমি তো দেখি সবাইকে এরকম ভাবেই হাঁটতে হয়, তাই না? তো ওইখান থেকে আমার শুরু। তখন বললো বাবা যে না তুমি ঠিক করে হাঁটো, তখন আমি ঠিক করে হাঁটলাম। দিস ওয়াজ দ্য অনলি থিং উইচ হ্যাড হ্যাপেন্ড ইন মাই চাইল্ডহুড। এরপর প্রথম মানে বন্ধু বান্ধব মিলে প্রথম নেশা করা হচ্ছে কলেজ ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টার, এটা আমার মনে পড়ে। এবং যথারীতি যেটা আমি দেখছিলাম আর কি ছোটবেলা থেকে, সবাই আমার 11 জন বন্ধু মিলে সবাই একটা একটা করে বিয়ার খেয়েছিল। আবার অ্যাকচুয়ালি যেটা ছোটবেলা থেকে যেই বোতলটা আমি দেখেছি সবসময়, ওই বোতলটা আই হ্যাভ অর্ডার্ড ইন দ্য ওয়াইন শপ, এবং ইট হ্যাপেন টু বি ব্র্যান্ডি কা হাফ। তো দ্যাটস অ্যান্ড আমার এখনো মনে আছে যে আমি ব্র্যান্ডির ওই হাফটা, ওরা বিয়ার যতক্ষণে শেষ করেছিল ওই ব্র্যান্ডির হাফ আমি ওদের সাথে তাল মিলিয়ে শেষ করেছিলাম আর কি। আই ডিড নট নো দ্যাট ইউ আর সাপোজ টু বি হ্যাভিং ইট ভেরি স্লোলি এন্ড স্টাফ। তো ওইভাবে আমার শুরু প্রথম। ভালোবান, এই যে মানে আমি যদি বলি যে একটি ছেলে সে বোজ্জং স্কুলে পড়াশোনা করে, তার বাবাকে রাজ্যের সকলে চেনেন, মানে যারা সুশিক্ষিত মানুষ এবং সংস্কৃতির অঙ্গনে আছেন তারা জানেন যে তোমার বাবা একজন অসাধারণ নাট্য ব্যক্তিত্ব, তিনি দুর্দান্ত নাটক করেন এবং তার যথেষ্ট পরিচিতি আছে। একইভাবে তোমার মা শ্রদ্ধেয়া সংঘমিত্রা দেবী, তিনি মানে বিশ্বভারতী থেকে মণিপুরী নৃত্য নিয়ে পড়াশোনা করেছেন এবং দারুণ জনপ্রিয় তার মতো করে তার দুনিয়ায়। তাদের দুজনের একমাত্র পুত্র সন্তান মাল্যবান যখন এইরকম একটি পরিবেশে বড় হচ্ছে, সে বাড়িতে এই রাজ্যের তামাম লেখকদের, বুদ্ধিজীবীদের, শিল্পীদের তাদের আনাগোনা দেখছে। কখনো কি মানে স্কুল জীবন, কলেজ জীবন, তারপর তুমি যখন এসআরবি কলেজ চেন্নাইয়ে পড়তে যাচ্ছ, এসআরএম কলেজে পড়তে যাচ্ছ চেন্নাইয়ে, তখন সেখানে গিয়ে নেশাটাই কি তোমাকে মূলত মানে আকৃষ্ট করেছে? মানে নাটক, অন্যান্য কাজ কিংবা বাবা মায়ের এই কাজগুলোকে ছাপিয়ে যাওয়ার একটি স্পৃহা, এগুলো কি কোথাও ছিল না? প্রত্যেকটা স্পৃহাই ছিল। মানে আমি যখন বাবাকে দেখতাম না, বাবা ওয়াজ অ্যাকসেপ্টেড ইন দ্য ফ্যামিলি অ্যান্ড ইন দ্য সোসাইটি, সেইভাবে খুব ভালোভাবে আর কি। তো বাবার ওই পার্সোনালিটিটা আমাকে আকৃষ্ট করতো, ঠিক আছে। অফকোর্স মায়ের একটা বন্ধু বলয় ছিল, বা মা যখন ইসেতে কাজ করতেন শ্রীকৃষ্ণ মিশন স্কুল এবং ডন বস্কো স্কুলে, তো আমার পরিচিতিটাও বেশি ছিল মায়ের জন্য এবং বাবার জন্য। তো ওদের গুণগুলি আমাকে আকৃষ্ট করতো, ঠিক আছে, এবং আমি ওদের মতো হতে চেয়েছিলাম বলেই হয়তো
মানে যেমন মা রান্নাঘরে যখন গান গাইতেন ওইভাবে ওই গান শুনে শুনে আমি আই ক্যান হুইসল মেনি মানে মোস্ট অফ রবীন্দ্রসঙ্গীত যেগুলি আমি শুনেছি আর কি মার গলায়, বা বাবার নাটক সম্বন্ধে প্রচুর জ্ঞান ছিল। একটা গান কি হুইসেলে শুনবো আমরা? আই এম নট কমফোর্টেবল। যে কোনো একটা মানে হোক না, যে অসুবিধা, আমরা তো আড্ডাই মারছি। কোনটা শুনতে চাও? যা খুশি, যে কোনো একটা কিছু, একটা হুইসেল। হ্যাঁ, তারপর গল্পটা তো এইভাবে মানে আই ওয়াজ অলওয়েজ অ্যাট্রাক্টেড টুয়ার্ডস হোয়াট এভার গুড থিং দ্যাট দে হ্যাড। কিন্তু মানে আমার বুঝতে পারছিলাম, যেহেতু বাড়িতে এবং আমার পাড়াতে আমি মানে অন এন্ড অফ সবসময় দেখতাম আর কি। মূল্যবান একটু বন্ধু আছেন বোধহয়, সঙ্গে একটু কথা বলি। কে আছেন? নমস্কার। হ্যালো, আমি প্রথম মাল্যবানকে শুভেচ্ছা জানাই। আমি একটা দুঃখের কথা বলছি মাল্যবানকে। মাল্যবান, আমার ছেলেটা আমার দুটো বাড়ি চলে গেছে নেশার কবলে আমার দুটো বাড়ি চলে গেছে। তোমার এখানে আমি তুমি বলে বলছি, তুমি আমার বাড়ি চলে এসেছো। আমার ছেলেকে, হ্যাঁ বলুন শুনতে পাচ্ছি। ছেলেকে তোমার এখানে ছিল। আমি বহিরাজ্য 14 মাস 1 লাখ রেখেছি। এই রাজ্য অনেক মানে রিয়েল সেন্টারে ছিল, কিন্তু এখন পর্যন্ত কেন সে পরিবর্তন হতে পারছে না? আমি আমার সর্বশান্ত করে ফেলেছে। আমার একটা উপযুক্ত মেয়েও আছে, হ্যাঁ, মেয়েটার বিয়েও আমি দিতে পারছি না, কারণ আলাপ আসলেই তার ভাই সম্বন্ধে জেনে আলাপটা চলে যাচ্ছে। মেয়েটা বিয়ে করছে কলকাতা থেকে। তো আমি তোমার কাছ থেকে জানতে চাইছি যে এত বছর সে শ্রীকৃষ্ণ মিশনের স্টুডেন্ট ছিল, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, তারপরে সে ভারতীয় বিদ্যা ভবনে ভর্তি হয়। সেখান থেকে রাম বলে একটা ছেলে আছে, সেও মারা গেছে। তুমি ভালো করে জানো রাম সম্বন্ধে। সে বেঙ্গালোরে গিয়ে পরে যে স্ট্রোক করে মারা গেছে, সেও এই শুক্রাই নেশায় ছিল। এবার চিনতে পেরেছে তো? এবার চিন্তা, তুমি আমার কৃষ্ণনগর মানে আমার দুটো বাড়ি কিন্তু চলে গেছে অলরেডি। আমার কিন্তু এখন ছাতা নেই, মাথার উপর ছাতা নেই। আমি মানে বাবা হিসাবে আমি তো বিষ খেয়ে মারতে পারবো না, কথা আছে যে মানে মানে বাবা মা কখনো শত্রু হতে পারে না, হ্যাঁ, শত্রু হতে পারে না, হাতে মারতে পারে না। তোমার এখানেও ছিল, কিন্তু তোমার এখানে থেকে যে 1 মাস ছিল, তারপরে সে চলে আসে বাড়িতে। এসে কিন্তু কিছুদিন ভালো থাকে, তারপর অ্যালকোহলটা নেওয়ার পরে তারপরে সে ওই আবার সেই বাউল সুগারে চলে যায়। এবার আমি গণজিৎ দেববর্মা, উদয় মজুমদার, অনেকের কাছে আমি গিয়েছি, অনেকে আমার সঙ্গে পরিচয় আছে। এমনকি আমার বহিরাজ্যে বহু রিলিভেন্ট সেন্টারের মালিকদের সাথে আমার দিশার নাম বলছি, দিশাকে আমি 14 মাস রেখেছি, কিন্তু কোনো অবস্থাতেই আমি ওকে এই জায়গা থেকে ফিরিয়ে আনতে পারছি না। কিন্তু আমি কিন্তু স্বল্প শান্ত হয়ে গেছি। এখন আর আমার কিছু আমি টেনশনের উপর চলি। আমি একটা রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরি করতাম, এবার সেখান থেকে আমি এখন পেনশনে চলে এসেছি। আমারও অনেক কিছু রোগে ধরে গেছে। আমি এই রাস্তা থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবো? তুমি আমার বাড়িতে এসছো, ওকে বুঝিয়েছো যে তুই আমার সেন্টারে। ঠিক আছে, আমরা একটু কথা বলি, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবং অনেক অনেক ধন্যবাদ যে আপনি টেলিফোন করে নিজের পুত্র সন্তান সম্পর্কে নিজের এই অসহায়ত্বের কথা বলছেন, এবং আপনি আজকের এই অতিথির কাছ থেকে আরো একবার জানতে চাইছেন যে কিছু করা যায় কিনা। আমরা সেটাই বারবার বলতে চাইছি আজকের এই আয়োজনে, যে আপনাদের মতো যারা, আপনারাও কথা বলুন, আপনারাও ভাগ করুন আপনাদের মনের কথা, আপনাদের পরিবারের কথা। নাম বলতে হবে না, প্রয়োজনে আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার ছেলে বা মেয়ে কোন স্কুলে পড়তো বা পড়ে, তাও বলতে হবে না, কিন্তু ঘটনাটি বলুন, বিষয়টি বলুন, যাতে আমরা অন্তত আমাদের মতো করে আপনাদের পাশে একটু থাকতে পারি। মাল্যবান যাতে তার মতো করে বুদ্ধি এবং মনের কথা আপনাদের কাছে পৌঁছে দিতে পারে। মাল্যবান, এই যে
মা বাবাদের অবস্থা, হ্যাঁ। আমি যেটা শুরুতে বলছিলাম যে নেশার কবলে ছেলেমেয়েরা, তিনি বলছেন যে বারে বারে। বাড়িটা পর্যন্ত মানে শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাচ্ছে। বোধহয় বিক্রি করে দিয়েছেন। এই যে অবস্থাটা ছেলে মেয়েদের, কখনো কি নিজের রিফ্লেকশন হ্যাঁ অফকোর্স দেখা যায়? অফকোর্স, মানে সাংঘাতিকভাবে বুঝতে পারি। আমি একদম আই গিভ ইউ দ্য নাম্বারস। আমার বাবা মানে আমি যখন আমার যখন ব্যাংক অ্যাকাউন্ট আমি যখন দেখতাম আর কি মায়ের সঙ্গে, তখন বাবা বেঁচে ছিলেন। এরপর বাবার তিনটে মানে তখন মানে 29 লাখ বা 27 লাখ টাকা আমাদের পরিবারগত একটা ব্যালেন্স আমি দেখেছিলাম, সত্যি কথা বলছি। এরপর বাবার তিনটে ভেন্টিলেশন ছিল, থার্ড ভেন্টিলেশনে মারা যাবার পরে আমি দেখেছিলাম 5,80,000 না কত একটা অ্যামাউন্ট ওয়াজ দেয়ার উইথ মাই মাদার। এরপরে হঠাৎ মনে হলো, তখন আমি রিহ্যাবিলিটেশন পাইনি। আমার এই আধ্যাত্মিক 12/12 একটা আধ্যাত্মিক পদ্ধতি আমরা অবলম্বন করে এখন বাইরের দুনিয়ায় ভালো আছি। রিহ্যাবে ভালো থাকা বা রিহ্যাবের ভেতরে তালাচাবির মধ্যে ভালো থাকা তো শেষ কথা নয়, বাইরের দুনিয়ায় যেরকম ভাবে ভালো আছি এইরকম তখন আমি পাইনি। তো 9 মাস হঠাৎ মনে হয়েছিল বাবা মারা গেছে, তো মার জন্য ভালো হতে হবে। তো কারোর জন্য যে ভালো হওয়া যায় না, নিজের জন্য ভালো হতে হয়, এইটা আমি পরে বুঝতে পেরেছি, ট্রিটমেন্ট তাও আবার দ্বিতীয়বারের পরে। তো 5,80,000 কখন ওই 9 মাস পরে যখন নতুন করে নেশা শুরু করি, কখন যে ওটা 22,000-এ চলে এসেছিল, শুধু 22,000-এ চলে এসেছিল। কারণ আমি, আমার মনে আছে অ্যাকাউন্ট নাম্বারটা মায়ের অ্যাকাউন্ট নাম্বার, মানে তুমি কানেক্ট করেছিলাম আমার মোবাইলের সাথে। টাকা তুলছো আর নেশা করছো, হ্যাঁ, এবং মা জানতে পারছে না, কারণ মার মোবাইলের সাথে কানেক্টেডই না। তো সেই ক্ষেত্রে যেই নেশারই নেশা করে, ওর জন্য যত কোটি টাকাই তুমি আনো না কেন, ইট উড নেভার বি এনাফ। ইট উড নেভার বি এনাফ। আমরা খাওয়া দাওয়া বন্ধ করে দিই, ভালো জামা কাপড় পরা বন্ধ করে দিই, আমাদের কোনো বৈভব থাকে না সেই রকম। আর নিজের প্রতি মানে এই সোলটাকে সম্মান করা বা ভালো জামা কাপড় বা হাইজিন, উই ডু নট মেনটেন এট অল উই নিড, বিকজ ইটস ওসিডি, রাইট, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তো নেশা আমি আর কি, যতক্ষণ মানে এই সাইকেলটা চলতেই থাকে। আমরা তখন ভাবতেই পারতাম না নেশা ছেড়েও যে একটা নর্মাল জীবন যাপন করা যায়। ইট ওয়াজ আউট অফ মাই ইমাজিনেশন ফর শিওর। এই যে এক বাবা জানতে চাইছেন বা তিনি বলছেন, আমি নিশ্চিত, আমি জানি বা আমি ব্যক্তিগতভাবে জানি বলেই বলছি যে এই চিত্রটা কিন্তু একটি পরিবারের নয়, আমাদের রাজ্যে হাজার 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 লাখেও যেতে পারে হয়তো একই সমস্যা। তাদের জন্য আসলে কি বলা, মানে হাউ ডু ইউ রিঅ্যাক্ট টু হিজ কনসার্ন? মানে আমি বলবো কি, মানে আমার মাও হাল ছাড়েনি তো, কারণ এটা এরকম না যে আমার একটা ট্রিটমেন্ট হয়েছে এবং আমি সেই রকম ভাবেই মানে একটা ট্রিটমেন্টের পরে ভালো হয়ে গেছি। আমি এখনো বেসিক্যালি আমার অ্যাডিকশন ইজ সামথিং লাইক ব্লাড সুগার। মানে যদি বোঝাতে যাই সবাইকে, ব্লাড সুগার ইজ এ কমন ডিজিজ। মানে কেউ কোনোদিন ব্লাড সুগার কারোর হয়েছে এরপরে কোনোদিন বলবে কি আমার ব্লাড সুগার এখন নেই, ওটা বলে না কিন্তু। তো শেষ পর্যন্ত ব্লাড সুগার থেকেই যায়। মেনটেনেন্সের মাধ্যমে ইউ ক্যান অ্যাকচুয়ালি হ্যাভ এ ভেরি নর্মাল লাইফ থ্রু আউট ইউর লাইফ। Addiction is the same. মানে this has been declared by WHO only. Addiction is also a disease যেটা আপনার থেকে যাবে, এই ব্যবহারিক বিকৃতির রোগ আপনার থেকে যাবে সারা জীবন। আপনি মেনটেনেন্সের মাধ্যমে ভালো থাকতে পারবেন। তো এরকম লক্ষ লক্ষ লোক আছে কিন্তু আমার মতো। আই এম নট দ্য অনলি ওয়ান। দেয়ার আর ল্যাক্স অফ পিপল অ্যারাউন্ড দ্য গ্লোব যারা একসময় নেশায় ডুবে গেছিল এবং নেশা থেকে এখন বেরিয়ে ওরা প্রকৃতিস্থতায় পৌঁছেছে এবং ভালো জীবনযাপন করছে, যেটা ছিল না ত্রিপুরায়। মানে একসময় আমারও আসতে ভয় লাগতো আর কি, যখন আমি মানে নেশা দ্বিতীয়বার ট্রিটমেন্ট থেকে কিছুদিন কল সেন্টার করা, এরপরে একাডেমিক কাউন্সিলর হিসেবে হায়দ্রাবাদ শিফট করি। ওখান থেকে আমি মানে এমনও হয়েছে হায়দ্রাবাদ থেকে কলকাতায় এসেছি, কলকাতা থেকে আবার চলে গেছি হায়দ্রাবাদ, কারণ মিটিং রুম বলে আমাদের যে আধ্যাত্মিক যে পদ্ধতি অবলম্বন করি আর কি, ওখানে বন্ধু মণ্ডলী মানে নেশা ছেড়ে আছে এইরকম ছেলে মেয়েরা একসাথে প্রত্যেকদিন মিলিত হয় এবং এর মাধ্যমে আমরা ভালো থাকি আর কি বাইরের দুনিয়ায়। তখন এই মিটিং রুমগুলো ছিল না ত্রিপুরায়, উইচ হ্যাজ রিসেন্টলি মানে 2 বছর হয়েছে আমাদের আগরতলাতেও মিটিং রুম আছে। তো রিহ্যাবে থেকে গেল একটা ছেলে, এবং রিহ্যাব যদি ওই মোটিভেশনটা আনতে দিতে না পারে, মানে ছেলের মধ্যে ঢোকাতে না পারে যে বাইরে গিয়ে যদি মিটিং না করি বা এই বন্ধু মণ্ডলীর সাথে যোগাযোগে না থাকি তাহলে আমার নেশা করে নিতে হবে, তাহলে ছেলেটি রিহ্যাবে ঢুকবে আর বেরোবে। কারণ যতদিন তালাচাবির ভেতরে আছে, যে কোনো রিহ্যাব হোক, তালাচাবির ভেতরে আছে ভালো থাকতে বাধ্য, তো কারণ তালাচাবির ভেতরে তো আর নেশা করা যাবে না। বাইরে বেরোবে যথারীতি। ও যদি এই 12/12 পদক্ষেপ ফলো না করে বা এই আধ্যাত্মিক পদ্ধতি অবলম্বন না করে, তাহলে আবার নেশা করবেই ও। এটা কিছু মাস বন্ধ হয়ে থাকতে পারে, কিছু বছরও বন্ধ হয়ে থাকতে পারে, কিন্তু নেশা ওর করতেই হবে, কারণ ওই স্পিরিচুয়াল প্রিন্সিপাল গুলো যদি প্র্যাকটিস না করে আর কি।
না, তার মানে মাল্যবান প্রধানত বলতে চাইছে যে কোনো মা বাবাকেই হাল ছাড়া যাবে না, মানে না, সুমনের গানটার মতো বিশ্বাস করতে হবে যে এটা হবে, মানে হ্যাঁ চেষ্টা করে যাই। মানে এটা আমার মতামত, কারণ আমি আমার মাকে খুব কাছ থেকে দেখেছি এবং গল্পগুলো শুনেছি। যখন আমি ভালো থাকার আমার মার সাথে সম্পর্ক ভীষণ বাজে হয়েছিল, মানে আমি মাকে এরকম বলতাম, বাবাটা মরে গেছে গেলে তুই মরলে ভালো আছিল। দিস ওয়াজ মাই ল্যাঙ্গুয়েজ, দিস ইউজ টু বি মাই ল্যাঙ্গুয়েজ ওয়েন আই ওয়াজ ইন ইউজিং। তো ওই মায়ের সাথে এখন সম্পর্ক ভীষণ সুন্দর। তো এরপর আমি গল্পগুলো জানতে পারি আর কি, হাউ শি ওয়েন্ট ইনটু ডিপ্রেশন এন্ড অল, তুমিও জানো এই ব্যাপারগুলো। কিন্তু মা হাল ছাড়েনি। বেশ কিছু আত্মীয় আমাদের সাহায্য করেছে, মাকে সাহস জুগিয়েছি। কিছু আত্মীয় বলছিল দাও তুমি চলে আসো, তুমি কি করবে, ও গেছে আর কি, বাট মা হাল ছাড়েনি। এবং ওই যে বলছেন যে কোনো মা বাবা পর না, তো সেই ক্ষেত্রে মা বাবা এটা করেই যায়, এটা হাল তো ছাড়তে না করবো আর কি যে কোনো প্যারেন্টসকে। কারণ প্রত্যেকদিন মৃত্যুর খবর পাই, মৃত্যু দেখতে হয়। বটতলার আপনার ব্রিজের নিচে, মানে এখানে সবাই রাস্তার ছেলে না। পেটি ক্রাইমস গুলো যেটা হয় এটাও তো নেশারই করে। বাড়ি থেকে বেরিয়ে আমবাসা থেকে ছেলে এসে এখানে নেশা করে বটতলার ব্রিজের নিচে দাঁড়িয়ে। তো এগুলো আমরা দেখছি প্রত্যেকদিন। মানে ইউ অলসো ডিল উইথ HIV পেশেন্ট, আই ডিল উইথ অ্যাডিক্টস অ্যান্ড HIV, সো আই আন্ডারস্ট্যান্ড মানে ওদের ব্যাপারটা, ওদের মননটা। তো সেই ক্ষেত্রে হাল ছাড়লে, মা বাবার হাল ছাড়লে হবে না। মাল্যবান, এই যে বিষয়টা, মানে আমি যদি নেশার এই আমি কোট অ্যান্ড কোট কালো দুনিয়ার কথাটা যদি বলি, যে একটা অদ্ভুত কালো দুনিয়া, কিংবা যিনি বা যারা করছেন তাদের কাছে একটা কোট অ্যান্ড কোট রঙিন দুনিয়া, এই দুনিয়া থেকে আমি যদি নিজেকে সত্যি অর্থেই বের করতে চাই, আজকের এই অনুষ্ঠান দেখার পর যদি কোনো একজন যুবক বা যুবতী, কিশোর বা কিশোরী, তরুণ বা তরুণী, তারা যদি মনে করেন যে না আর করবো না, অনেক তো করলাম, তাদের মোটিভেশনের মূল জায়গাটা কি হতে পারে? মানে কিভাবে আমি নিজেকে বলতে পারি প্রত্যেকদিন যে না, দিস ইজ এনাফ, আজকের পর থেকে আর না, যা করলাম তো করলাম, এই মোটিভেশনটা কিভাবে আনা? 14 বছরের শেষ কিছু বছর আমি প্রত্যেকদিন সকালবেলা উঠে বলতাম, বা রাত্রেবেলা বলতাম, আগের দিন রাতের বেলা আজকে লাস্ট, কালকে থেকে আর খাবো না, তাই না? বাট সকালবেলা উঠলে উইথড্রল সামলাবে কে? হাত পা কাঁপা। আর এখনকার যে ড্রাগস যেগুলি কৌটোবর নামে পরিচিত, বা হেরোইন বা ব্রাউন সুগার বা ইয়াবা, হোয়াটস এভার ইট ইজ, হেভি উইথড্রল দ্যাট দ্য ফেস। এর আগের রাতে প্রত্যেক মানে কোনো নেশারই একটা সময়কালের পরে, মানে আমরা কোনোদিন এইভাবে নেশা করতে চাইনি। তো আমি ওই ছেলেটার মতোই শহরে বা নর্মালি যে ম্যানেজেবলি ড্রিঙ্ক করে, আমি ওর মতোই ড্রিঙ্ক করতে চেয়েছিলাম। বা প্রত্যেকটা নেশাই যেই রকম নেশাই করুক না কেন, ও হি অলওয়েজ ওয়ান্টেড টু ম্যানেজেবলি ডু ইট, রাইট? কিন্তু একটা সময় যার অ্যাডিকশন রোগ আছে, ওর এই কম্পালসিভলি অ্যাক্টের পরিমাণটা এত বেড়ে যায় এবং সঙ্গে সঙ্গে টলারেন্স বেড়ে যায়, তো ও ওখান থেকে ফিরতে পারে না আর কি। ওর মনে হয় আমি এরকম ভাবে নেশা করতে চাইছিলাম না, কিন্তু করতে হচ্ছে, ওকে বাধ্যবাধকতায় ফেলে দিচ্ছে এই আবর্তে আর কি। তো সেই ক্ষেত্রে প্রথমে মানে যে ওর মাথায় ভাবনাটা আসাটা খুব স্বাভাবিক, আমি আর করতে পারতেছি না, কত টাকা চাইবো, কত চুরি করব, কত মা বাবার সাথে ঝগড়া করব, তাই না? ইন দ্যাট কেস হোয়াট আই ফিল, মানে আমার জীবন দেখে, বা আমাকে তো অফকোর্স মানে পাঠানো হয়েছে রিহ্যাবে, আই নেভার ওয়ান্টেড টু গো টু এ রিহ্যাব। তো সেই ক্ষেত্রে কাউর একটা হেল্প দরকার হয় আর কি। ইট কুড বি এ সাইকিয়াট্রিস্ট, ইট কুড বি এ শেল্টার, বাট ইউ হ্যাভ টু কনফাইন ইউরসেলফ ফর ফিউ ডেজ ইন অর্ডার টু গেট ইউরসেলফ আউট অফ দ্য উইথড্রল। ওই উইথড্রল থেকে বেরোনোর জন্য আপনার ডিটক্সিফিকেশন মেডিসিন হয়, এবং অনেকে ডিটক্সিফিকেশন যেটা ওপেনলি করাতে চায়, ওরা ওপেনলি করিয়ে আবার নেশা করে নেয়, যাতে অনেক সময় ইসেও হয়, ওভারডোজ ডেথও হয়। তো সেই ক্ষেত্রে কোথাও কোনো একটা শেল্টারে গিয়ে যদি নিজেকে বেঁধে রাখা যায় ফর এ ফিউ ডেজ, অ্যান্ড দেন slowly and gradually they can actually come out of it. There are a few who comes out of this way, there are a few who cannot. মাল্যবান মোট কতদিন রিহ্যাবে ছিল? মানে আমার প্রথম ট্রিটমেন্ট 10 মাস কলকাতাতে। তো 10 মাস পরে যেদিন আমাকে ওই জুতো কেনার জন্য বার করেছিল, কারণ এটা কিভাবে, মানে মা বাবা বললো যে রিহ্যাবে যেতে হবে? না, মানে কোনো নেশারিকে যদি বলা হয় যে রিহ্যাবে চল, তাহলে আমরা যাবো না। তো কারণ কে মানে নেশা ছেড়ে কে থাকতে চায়? একটা নেশারি তো নেশা ছেড়ে থাকতে চাইবে না। তাহলে যাওয়াটা কিভাবে, মানে কিভাবে রিহ্যাবে ঢোকা হলো? মানে বেসিক্যালি আমরা যেই টার্মটা ইউজ করি পিক আপ, বাট আই ওয়াজ লিফটেড, কারণ আমি মানে আই ওয়াজ ডেডলি ড্রাঙ্ক অ্যান্ড আই পাসড আউট। তো আমি পরের দিন সকালে দুবারই এরকম ভাবে হয়েছে, মানে পরের দিন সকালবেলা উঠে দেখেছি আমি রিহ্যাবে চলে গেছি। প্রথমবার বুঝতে পারছিলাম না এটা রিহ্যাব কি, আস্তে আস্তে বুঝতে পেরেছি। দ্বিতীয়বার ঘুম থেকে উঠে দেখলাম যখন মানে রিহ্যাব, তখন বুঝতে পেরে গেছি, কারণ আমি এর আগের বারও একবার রিহ্যাব খেটেছিলাম। তো লোক এসে নিয়ে চলে গেছিল আমায়। কি হয় সেখানে, মানে ওই দুনিয়াটা কেমন? উই ফলো এ কমিউনিটি সার্ভিস, মানে
রিহ্যাবের প্রত্যেকটা ব্যাপার একটা নেশামুক্ত নেশারির দ্বারা পরিচালিত হয়। ওখানে মেডিটেশন হয়, উই হ্যাভ ডান সেলফ লার্নিং প্রচুর করেছি, উই হ্যাভ বিন ওয়ার্কিং অন আওয়ার হাইজিন, তারপরে মনস্তত্ত্বের অনেক ক্লাসেস হয়, সাইকোলজিস্টের সাথে কথোপকথন হয়, তারপর উই ডু ইনভেন্টরি মানে আত্মবিশ্লেষণের ক্লাসেস হয়। তো সেই ক্ষেত্রে মানে এইসব ক্লাসের মাধ্যমে উই স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি গেট টু নো, মানে আমি এত কথা আজকে দাঁড়িয়ে বলতে পারি বা যে কোনো অ্যাওয়ারনেসে দাঁড়িয়ে বলতে পারি কারণ আমি নিজেকে জেনেছি ওই রিহ্যাবগুলোতে গিয়ে। আই হ্যাড গন থ্রু এ রেগুলার স্টাডিজ, আমার প্রচুর বই আমাকে পড়িয়েছে, এরপরে মানে ওরা বলতো আমাকে ক্লাস করানোর জন্য, ওই ক্লাসগুলো আমি করেছি। আর পরে তো একটা মানে আমার যখন কর্মকাণ্ডে আমি নিযুক্ত হয়েছি, এর আগে থেকে আমি পড়াশোনা শুরু করেছি বলে এখন বলতে পারি, বাট এই ব্যাপারগুলো আমি নিজের সম্বন্ধে কিন্তু জানতাম না আগে। আই নেভার নিউ ইটস এন ওসিডি, আই নেভার নিউ ইট আই হ্যাড এ কম্পালশন। আমার যে ব্যবহারিক বিকৃতিগুলো নিয়ে আমি জানতে পেরেছি রিহ্যাবের ভেতরে। সো দেয়ার আর গুড রিহ্যাবস এন্ড ব্যাড রিহ্যাবস, এখন মানে ইট ইজ স্টিগমাটাইজ অফ কোর্স, কিন্তু দেয়ার আর রিহ্যাবস হুইচ আর অ্যাকচুয়ালি গুড এন্ড হেল্প পিপল। ভালোবান, আমি যদি এটা জানতে চাই, মানে আমি লেম্যান, আমি একেবারে সোজা বাংলায় শুনবো, এখানে কোনো ইংরেজি লাইন ব্যবহার করা চলবে না, এই অনুরোধটা থাকবে যে অভিভাবকরা আজকে যারা বাড়িতে বসে এই অনুষ্ঠান দেখছেন বা আগামী দিনে দেখবেন বা তারা কোনো না কোনো মাধ্যমে যদি কখনো দেখেন, তারা মাল্যবানের কাছ থেকে যদি শুনতে চায় যে কি কি ভাবে আমি আমার ছেলে মেয়েদের বাড়িতে বুঝবো যে ওরা নেশা করে এসছে, এবং কি নেশা, মানে শুধুমাত্র মদ্যপান করলাম তারপর আমি বাড়িতে এলাম টলতে টলতে, সেটাই তো শুধু নেশা নয় আজকের তারিখে। মানে কি কি অপশনে নেশা হতে পারে, কোন নেশার মানে সিমটম আমি যদি বলি, কিভাবে মা বাবা বা বাড়ির স্বজনেরা, দিদি মেবি ভাই আর দিদি একসঙ্গে ভাড়া থাকে কোথাও একটা শহরের বাড়িতে, মা বাবা মফস্বলের কোনো একটি শহরে থাকেন, কি করে বুঝবেন, দিদি কিভাবে বুঝবেন কিংবা দাদা কিভাবে বুঝবেন তার ছোট বোনটি নেশা করে এসছে কিনা, কি কি নেশা হয় আমাদের এই শহরকে নিয়ে যদি আজকের তারিখে আমরা কথা বলি, একটা একটা করে আমরা একটু শুনবো সিমটম গুলো। হ্যাঁ, মানে আমাদের সময় আমরা স্কুলে কোনোদিন ভাবতে পারিনি নেশা করে বাড়িতে যাবো, তখন মানে মদ খেয়ে কি করে যাব, তো সেই ক্ষেত্রে গন্ধ পাবে। এখনকার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মানে মদ ছাড়া যে কোনো নেশা এই রাজ্যে পাওয়া যায়, এগুলো একটাও গন্ধ হয় না। তো সেই ক্ষেত্রে ইয়াবা, কৌটা বা হেরোইন বা ব্রাউন সুগার, এগুলো কোনো নেশার গন্ধ নেই। তো সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে, কারণ একটা ছেলে ফর এক্সাম্পল ও যখন স্কুলে যাবে বা যখনই যেরকম মানে নেশা করার আগে ছেলেটি যেরম থাকে, যেরম ভাবেই পড়াশোনা করুক না কেন, ও যেরমই থাকুক, দুষ্টামি করলেও দুষ্টামি করবে। টাকা চাইলে ধরো দিনে 50 টাকা চায় ফর এক্সাম্পল আজকের দুনিয়ায়, হঠাৎ যখন ও নেশা করা শুরু করবে, প্রথম যে ক্রাইসিস হি উইল স্টার্ট ফিলিং ইজ পয়সা। ওর 50 টাকা যদি চাওয়া মানে এতদিন চাইতো, এখনো 100 টাকা, মাঝে মাঝে আস্তে আস্তে ওটা বাড়তে থাকবে, টাকা চাওয়ার পরিমাণ বাড়তে থাকবে। এটা হচ্ছে বাহ্যিক ব্যাপার আর কি। এবং নেশা যদি করতে থাকে, ও চোখের নিচে কালি পড়বে এবং প্রহরে প্রহরে বাথরুমে যাবে, ও বাথরুমে গিয়ে নেশাটা হয় জেনারেলি, যে চেজিং অর ইনজেক্টিং হোয়াটসএভার, মানে একটু পরপর বাথরুমে যাবে, একটু পরপর মানে প্রত্যেকবার নেশা করার সময় বাথরুমে যাবে বা দরজা লাগিয়ে একা থাকা শুরু করবে। হি উইল নট বি এক্সপোজ টু দ্য পেরেন্টস অর দিদি, বাংলায় বলতে মানে দিদির সম্মুখীন হবে না, বারে বারে বাথরুমে যাবে। আর যদি কেউ ইনজেকশনের ড্রাগস নেয় তাহলে তো হাতটাতে বোঝাই যাবে, মানে ওর শিরা পথে যখন নেশা করবে এগুলো হাতেই বোঝা যায়। আর মানসিক বিকৃতি যদি বলো তাহলে হি উইল মানে হঠাৎ করে রেগে যাওয়া, মানে টাকা চাইছে চাইছে চাইছে, এমনি সময় ভাইটি খুব ভদ্র মানুষ, না চাইলে ঠিক আছে পরে দিয়ে দিস দিদি, বাট এখন নেশাগ্রস্ত ভাইটা যখন দিদির কাছে টাকা চাইবে, যদি তৎক্ষণাৎ না পায় তখন আর দিদি মানবে না আর কি, তখন হিল গো এগ্রেসিভ, ও প্রচন্ড আক্রমণাত্মক হয়ে যেতে পারে। তো এই ব্যাপারগুলো বোঝার, চোখ দিয়ে জল পড়বে, নাক দিয়ে জল পড়বে, এগুলো হচ্ছে উইথড্রয়াল সিমটম। ওর হাত পা ব্যথা করবে, বলবে আমার হাত পা ব্যথা করছে, টাকা দে না, দিস ইজ দ্য নর্মাল থিং, এমনিতেই ব্যথা করছে, দে না দে না দে না, এন্ড হিল ক্রিপ অ্যাবাউট মানি অল দ্য টাইম। এবং কিছুক্ষণ পরে পরে বেরিয়ে যাবে, খেতে চাইবে, মানে বাড়ি ঘরে কি খেতে চাইবে, খাওয়া দাওয়া কমে যাবে, অফকোর্স স্বাস্থ্য ভেঙে যাবে, খাওয়া দাওয়া কমে যাবে, চোখের নিচে কালি পড়বে, দাঁতে মানে অনেকে আবার এখানে ইসে রেখে নেশা করে, তো এখানে একটা দাঁত পড়ার সম্ভাবনা থেকে যায় দাঁতের মধ্যে, ওজন কমতে পারে, ওজন তো কমেই অফকোর্স। সো দিজ আর দ্য বেসিক সিমটমস। এবং পড়াশোনা বা চাকরি বা যেই জিনিসটাই ও করে ওইখান থেকে ওর স্থলন ঘটবে আর কি, ওই ব্যাপারটাও ঠিকভাবে করবেই না, যার জন্য ত্রিপুরা মানে আগরতলা এসছে ফর এক্সাম্পল দিদি আর ভাই, ওরা হয়তো মানে অন্য কোনো জায়গা থেকে আগরতলায় পড়াশোনা বা চাকরি করতে এসছে, ওই জিনিসটাও করবে না, ওখান থেকে ওর স্থলন ঘটবে। তো ওই যার জন্য এসছে ওই কাজটাও করবে না, অফিসে ঠিকভাবে যাবে না, স্কুলে গেলে স্কুলে ইরেগুলারিটি থাকবে, মার্কস কমতে থাকবে,
যেখানে যেই কর্মক্ষেত্রেই ও নিয়োজিত থাকুক না কেন। মাল্যবান টিআরপির জন্য নয় বা লোকে দেখে আহারে আহারে করবে তার জন্যও নয়, কিন্তু আমি একটি বোধের জায়গা থেকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে এই যে মাল্যবান 14টি বছর তার জীবনের, আমি যদি এই অধিকারটুকু নিয়ে মাল্যবানকে বলতে পারি যে নষ্ট করেছে মাল্যবান তার জীবনে 14টি বছর, আবার আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় মেবি নষ্ট করেনি, মাল্যবানের এই 14টি বছর তার জীবনের অভিজ্ঞতাকে এতটাই তার মতো করে সে ব্যবহার করতে পেরেছে যে এখন সে অনেক মাল্যবানদের পথে আনছে। এই দুটো ভাবেই ব্যাপারটাকে দেখা যায়। কিন্তু আমি যদি এটা জানতে চাই, এই 14 বছরের মধ্যে এখনো ঘুমোতে গেলে মাল্যবান তার ফেলে আসা জীবনের কোনো একটি দিন বা এক দুটো ঘটনা যেটা নিয়মিতভাবে তাকে কোথাও ডিমোটিভেট করে কিংবা মোটিভেট করে, সেটা তো মাল্যবান ভালো বলবে যে না আমি এতটা মানে এই পর্যায়ে গিয়ে নেশা করেছিলাম, এরকম এক দুটো বা একটা ঘটনার কি কথা বলা যাবে বা মনে করা যাবে? আমার মানে লেটেস্ট, মানে আমি এখন প্রত্যেকবার যখন মানে আমার 14ই অগস্ট আমি প্রত্যেক বছর আমার নেশামুক্ত জীবনের জন্মদিন পালন করি। মানে আমাদের মনে হয় বা আমরা যে বিশ্বাসে উপনীত যে এটা আমাদের পুনর্জন্ম, মানে যেই রকম ভাবে আমি একসময় নেশা করতাম ওখানে নেশা ছেড়েছি বলেই তো মানে তোমার সাথে বসে আছি, ফর মানে দ্য লেমেস্ট অফ এক্সাম্পল। তো আমার কাছে এটা পুনর্জন্মের মতো লাগে। তো সেই ক্ষেত্রে আমি প্রত্যেকবার কাঁদি 14ই অগস্ট যে আমার বাবা দেখে যেতে পারলেন না কি আমি নেশামুক্ত আছি। কারণ বাবা যখন ভেন্টিলেশনে, তখন আমি ময়লা খলার এক ড্রেনে পড়ে আছি আর কি। মানে বাবা তখন ভেন্টিলেশনে, দ্যাট ওয়াজ দ্য সেকেন্ড মানে 7th of January 2012 বাবা মারা যান 12ই জানুয়ারি 2012। মানে তখন কি কোথাও কোথাও মানে কোনো আফসোস হতো না বা নিজের প্রতি কোনো দায়বোধ না, মানে আমি ছেলে বাবাকে দেখতে হবে, বাবা ভেন্টিলেশনে? নেশা করার সময় মানে নেশার স্পিরিচুয়াল, মানে আমরা নেশাকে 3 ভাগে ভাগ করি, যে 3টে পার্টে আমাদের জীবনে নেশা অধঃপতন করে আর কি, অধঃপতিত হই আমরা। একটা হচ্ছে ফিজিক্যাল পার্ট, যেটা তোমায় এক্ষুনি বলছিলাম, যেটা দেখে বোঝা যায়। আরেকটা মেন্টাল পার্ট, যেখানে আমার বিকৃতিগুলো বেরিয়ে আসে এবং মানে অনেক কিছু হয়, আননোন ফিয়ার, মানে আমরা সবসময় একটা ভয়ে থাকতে থাকি এবং অনেক কিছু মেন্টালি আমরা ডিগ্রেডেড হই। আরেকটা হচ্ছে স্পিরিচুয়াল বা সম্পর্কগত দিক থেকে। তো সম্পর্কগত দিক থেকে আমাদের সম্পর্ক আর কারোর সাথে দরকার হয় না। ইভেন আমি যখন মার সাথে কথা বলতাম শুধু টাকার জন্য, উই বিকাম ভেরি সেলফিশ এন্ড সেলফ সেন্টার্ড। আমি নেশা এবং নেশা আর আমি এর মধ্যে একটা বৃত্ত বানিয়ে নিতাম, যেখানে আর কাউকে ঢোকার দরকারও নেই, আমারও কাউকে দরকার নেই। ইভেন বাবা ভেন্টিলেশনে থাকলেও মানে মা ওখানে সারাদিন ডিউটি করছে, রাতে এক মহিলাকে মনে আছে আমার রাতে ডিউটি মানে আরেকজনকে দিয়ে আসছে, এসে আসার পথে বটতলাতে আমি ওনাকে আটকাচ্ছি কি টাকা দাও, বা বাড়িতে এলে টাকা দাও বলে বেরিয়ে যাচ্ছি। বা এর আগে সব জায়গায় ধার করে নিচ্ছি, মানে আমাদের পাড়াতে যতগুলো দোকান, যে মা দিয়ে দেবে টাকা দাও, তখন বাবা বেন্টিস, আমি দেখতেও যেতাম না আর কি। তো এই সময় মানে আমার 6 তারিখ জন্মদিন মনে আছে, 7 তারিখ সামহাউ আই ম্যানেজ টু গেট ড্রাঙ্ক। কারোর সাথে একটা নেশা করেছিলাম এই সামনে সিটি সেন্টারের সামনে। পরের দিন সকালবেলা উঠে দেখি আমি বাড়িতে শুয়ে আছি, আমার মোবাইলটা নেই। তখন আমি জানতে পারি আস্তে 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 যে মানে ওখান থেকে সিটি সেন্টার থেকে বটতলা হয়ে কি করে ময়লা খোলা গেলাম আমার মনে নেই। তো বাবা ভেন্টিলেশন, আমি ময়লা খোলার মানে অলমোস্ট কোলাপস, জানুয়ারির রাত, জ্যাকেট পরে ড্রেনের মধ্যে, মানে এতটুকু মাথা দেখা যাচ্ছিল বলে এক বন্ধুর বন্ধু আমায় চিনেছে, পুলিশ পেট্রোলিংও দাঁড়িয়েছিল, ওখান থেকে পাড়ার লোক গিয়ে অটো করে আমাকে উঠিয়ে রাত্রে চান ফান করিয়ে বিছানায় শুয়েছে আর কি। So these were some horrible nights that I passed and I still feel মানে এটা আমার সারা জীবনের একটা পার্মানেন্ট লসের মতো, যেখানে প্রত্যেক বছর আমার মনে হয় এবং অনেক মনে হতে থাকে যে বাবা যদি দেখে যেতেন আমি নেশামুক্ত আছি, তাহলে হয়তো বেঁচেও যেত এতদিন। এইটা আমার মনে হতে থাকে আর কি। অ্যান্ড দেয়ার আর লটস অ্যান্ড লট অফ মানে কেমন কেমন দিন, কেমন কেমন রাত কাটিয়েছি। মানে 6টা লকআপ, কোর্ট লকআপে গেছি। মানে সকালবেলা উঠে দেখি আমি 3 জন কয়েদির সাথে ইস্ট পিএসে আর কি। বুঝতে পারছিলাম, হঠাৎ করে এক সেন্ট্রি এসে বললো রিমান্ডের কথা। কার রিমান্ড? রেপ অ্যাকিউজড কে? সেন্ট্রিটা দেখিয়ে বলছে এই যে এই ছেলেটি। আমার ব্ল্যাক আউট হতো, তো আমি জানি না আমি রেপ করেছি কিনা আর কি। এরপরে দেখা গেল যে এটা আরেকজনকে বলছে। এরপর আমাকে কোর্টে চালান করা হলো, কারণ মা তখন ফোনই ওঠাচ্ছিল না। মা চাইছিলেন যে, তখন রিয়াপ টেপ জানে না আর কি, তো মা চাইছিলেন আমাকে যদি না মানে আমার ফোনটা যদি না ওঠায় পুলিশ স্টেশন থেকে, তাহলে তো আমাকে জেইলে এমনিতেও দেবে, আমার হাতে পয়সা নেই। তো জেইলে 6 মাস থেকে এলে হয়তো আমি ছেলেটা ভালো হয়ে যাব। তো যথারীতি আর কদিন আগে আমি নাটক করেছিলাম, ওই 9 মাস একটা সময় ছিল যখন আমি মানে নেশা করিনি, তখন আমি ওই নাট্যভূমি গ্রুপ থিয়েটারের সাথে নাটক করেছিলাম 3-4টে শো। সরল বার্তা, মোর ডেঞ্জারাস দেন 1000 ওয়ারিয়ার্স,
তো পার্থপ্রতিম দাদার সান্নিধ্যে এসে আর কি। তো যাই হোক, তো এই করার সুবাদে ওখানকার এক উকিলকে আমি চিনতাম আর কি। তো সামহাও আই গট আউট অফ দ্য কোর্ট লক আপ। যে মুহুরি আমাকে ছাড়িয়েছে ওকেই বলেছি টাকা দাও। কেন? বলছে বাড়িতে যাবো, কত টাকা? 500 টাকা লাগবে। ওইখান থেকে ওই লোকটা থেকে, যে আমাকে ছাড়িয়েছে 500 টাকা, ওর থেকে 500 টাকা নিয়ে আবার সেই ইস্ট আগরতলা পুলিশ স্টেশনের সঙ্গের মদের দোকান থেকে মদ কিনে মদ খেতে 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 বাড়ি। তো দিস ওয়াজ মাই লাইফ। এবং এরপরের দিকে তো আই ওয়াজ ইনটু, এখন ভাল লাগে মানে নিজেকে, আই ফিল ব্লেসড, মানে ভাগ্যিস বেঁচে আছে। মানে এতদিন কারণ পেতাম না আর কি। মানে নেশা করাকালীন সময়ে মানে আমি জানতাম না আমি কেন বেঁচে আছি বা আমার জন্ম কেন হয়েছে। এখন মনে হয় যে আমার একটা কারণ আছে বেঁচে থাকার। অ্যাটলিস্ট মাকে বাজার করে দিই প্রত্যেকদিন বা প্রত্যেক 3-4 দিন অন্তর অন্তর। সো সুইট অফ ইউ। একজন লিখছেন, দাদা নমস্কার, প্রথমে এই মাল্যবান দাকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। বর্তমান সমাজে নেশা নামক শব্দটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রায় ঘরে ঘরে ছেলেরা নেশা শক্তিতে আবদ্ধ হয়ে যাচ্ছে। তার বিভিন্ন ধরনের নেশা করছে তারা। স্কুল থেকে কলেজ স্তরের যুবকরা আজ নেশায় আসক্ত। নেশার জন্য জায়গা জমি থেকে শুরু করে সর্বশান্ত করে দিচ্ছে মা বাবারা। সাথে পরিবার পরিজন সকলে অসহায় দিন কাটাচ্ছেন। এর থেকে বাঁচার কি উপায়? কিভাবে প্রতিকার পাবে এই সমাজ? ঘরে খাবার নেই কিন্তু ঠিক নেশা করে আসছে প্রতিদিন। আর সবচেয়ে যন্ত্রণা পায় মায়েরা, যা বলার কোনো ভাষা নেই। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এই নোংরা জিনিস থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে তা নিয়ে কিছু বলবেন। ধন্যবাদ শুভ্রজিৎ দা, এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। রাজীব আচার্য দুর্গানগর খোয়াই থেকে 9436790068 নম্বর থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ রাজীব বাবু, আপনি প্রায়শই আমাদেরকে আপনার কথা বলেন এবং আমরাও এটাই চাই যে আপনারাও নিজেদের মতো করে এই বিষয়গুলো নিয়ে বলুন আমাদের সঙ্গে কথা। মাল্যবান, একটা কাল্পনিক প্রশ্ন করছি, কিন্তু আবেগের নিরিখে কোথাও এতে কল্পনা নেই, সবটাই বাস্তব। সেটা হচ্ছে মাল্যবানের প্রিয় বাবা, মানে আমাদের সকলের শ্রদ্ধেয় মানিক চক্রবর্তী মহাশয়, তিনি বেঁচে আছেন, তিনি প্রয়াত হননি। তিনি আজকে এই স্টুডিওতে আছেন এবং আমি যেখানে বসে আছি সেখানে মানিকবাবু আছেন। মানিকবাবু ঠিক এই সময়ের এই বয়সের মাল্যবানের সঙ্গেই কথা বলছে এবং মাল্যবানের মা কোথাও নেই, মাল্যবানের মা হয়তোবা বাইরে বসে আছেন। তিনি শুনতে পাচ্ছেন যে ছেলে আর বাবা কি কথা বলছে। মাল্যবানকে 2-3 মিনিট সময় দেয়া হলো। আমি নেক্সট কয়েকটি প্রশ্ন মানিক চক্রবর্তী হিসেবে মাল্যবানকে করতে চাই। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক আমি নই এবং আমি তোমার পরিচিত শুভ্রজিৎ দাও নই। তোমার বাবা যদি বেঁচে থাকতেন এবং তিনি যদি এই ঘরে বসে আজকে তোমাকে এই মুহূর্তে বলতেন যে মাল্যবান কি করলি 14টা বছর, কেন এমন করলি আমার সঙ্গে, মাল্যবান তার বাবাকে কি উত্তর দেবে? মানে আমি ক্ষমাপ্রার্থী হব আর কি, কারণ আমি বাবা, আমি উত্তর চাই, মাল্যবানের কাছ থেকে উত্তর চাই। মাল্যবান কি বলবে এক্স্যাক্টলি তার বাবার চোখের দিকে তাকিয়ে আজকে? না, আমি বলবো যে আমি বুঝতে পারিনি। আমি প্রথম 2-3 বছরের যে মাল্যবান ছিলাম, যখন হালকা পাতলা নেশা করছিলাম আর কি, তখন হয়তো আর একটু গাইডেন্সের দরকার ছিল। বা যদি আমি চেন্নাই যদি না যেতাম, যদি আমি বাবার সান্নিধ্যেই থেকে যেতাম আর কি, তখন বাবা মায়ের সান্নিধ্যে, তখন হয়তো এতটা অধঃপতন হতো না। মানে আমি SRM এ যাওয়ার পরে, মানে বাঙালে একটা কথা হয় না, বান্দা গরু সুরা পাইছে। তো একটা মায়ের আঁচল থেকে বেরিয়ে ওখানে আঁচল খুঁজছিলাম, আঁচলও পাইনি এবং সেই ক্ষেত্রে হঠাৎ করে নিজেকে সাংঘাতিক ভাবা এবং আমার মধ্যে ছিল তো বেশ কিছু ফলস প্রাইড, বেশ কিছু ভ্যানিটি ছিল, ফলস ভ্যানিটি, এবং ভাবতাম আর কি দ্য ওয়ার্ল্ড রিভলভস অ্যারাউন্ড মি। মানে বাবা যেই সব কথা বলে গেছেন এগুলো আমার আজকের জীবনে কাজে লাগে, কিন্তু আমি তখন ইউটিলাইজ করিনি আর কি। মানে হ্যাড ইট বিন, আমি বাবার প্রত্যেকটা কথা ছোট্টবেলা থেকে শুনতাম, এক্সট্রা বই পড়িস, এটাই ভাবে করা উচিত। মানে এমনও হয়েছে বাবা অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু কেয়ার সো মাচ অ্যাবাউট মি। মায়ের তো ব্যাপারটা ছিলই, বাবা ব্যাপারটা হচ্ছিল, বাবা যেমন আমি SRM কলেজ যাওয়ার পরে হি স্টপ টকিং টু মি অন ফোন, আমাকে ইংরেজিতে টেক্সট করতেন। মানে তখন আগরতলা তো নতুন এসছে আর কি মোবাইল, টেক্সট করতেন যেন আমার ইংরেজিটা শুনতে যায়, বাবার ইংরেজি মানে টেক্সট দেখে দেখে আর কি। আমি ডিকশনারি দেখে ওনার মিনিং বোঝার চেষ্টা করতাম। তখন আমি বাংলা মিডিয়াম থেকে হঠাৎ করে চেন্নাই গেছি পড়তে। সো দিস থিংস হ্যাভ হেল্প মি আ লট। তো মানে বাবার তুলনায় আমি কোনোদিন কিছু, বাবাকে কি বলতে ইচ্ছে করে গোপনে, মানে যদি মাল্যবান আই এম সরি তার নিজের মতো করে, না এটা তো হলো, কিন্তু তাছাড়া আর কি নিয়ে কথা বলতে ইচ্ছে করে, বাবার সঙ্গে কি নিয়ে গল্প করতে ইচ্ছে করে মাল্যবানের? মানে এখন মানে আমি তো জীবন বোধের কথা বলার চেষ্টা করি না আমার ছেলেগুলোকে যারা আসে আর কি আমার কাছে ট্রিটমেন্টে, বা যাদের সাথে আমি চলি।
তো আমি আরো ঋদ্ধ হতাম হয়তো যদি বাবা থাকতেন। এখন আমার কিছু কাকুরা আছেন মানে যাদের কাছে আমি চলে যাই, মানে আই গেট ডিমোটিভেটেড সামটাইম, মানে এই কাজটা আমার করতে মাঝে মাঝেই ভালো লাগে না, মাঝে মাঝেই আবার মনে হয় ত্রিপুরা ছেড়ে চলে যাবো, এবং এই টেনশনের কাজটা আমার ভালো লাগে না আর কি। এবং ইট ইজ এ মানে কন্টিনিউয়াস টেনশন অ্যান্ড প্যানিক। আমার অ্যাংজাইটি ডিসঅর্ডার হয় মনে হয় মাঝে মাঝে। তো বাবা থাকলে মানে একবার মনে আছে বাড়িতে পুলিশ এসেছিল আর কি, মানে যেই পুলিশ প্রথমবার বাড়িতে আসে, আমি পুলিশটাকে দেখে অনেক লম্বা, রানা চ্যাটার্জি সবাই চেনেন। তো প্রথম এই ভদ্রলোকে আবার প্রথম অ্যাওয়ারনেস ক্যাম্পও আমার সাথে করেছে আর কি। তো প্রথম এসছে, তো আমি মনে আছে আমার কাঁপছিলাম আমি, বাবা ওই পিঠের মধ্যে হাতটা দিয়ে কথা কও আমি আসি, তখন মনে হয়েছিল আই ওয়াজ সো কারেজিয়াস আর কি, আই ওয়াজ ব্রেভ এনাফ টু টক টু হিম। সো বাবা থাকলে মানে ম্যানেজিং এভরিথিং উড হ্যাভ বিন মাচ ইজিয়ার। বাট এখন বাবা নেই। বাবা ডেফিনেটলি, বাবা আমার মানে শিওরের পাশে একটা বিশাল বড় ছবি আছে বাবার, এবং বাবার কথা when I get very demotivated I go to my কাকুজ আর কি, যাদের ছোটবেলা থেকে দেখেছি। I talk to them. One of them is সানিত কাকু, তুমি খুব ভালো করে চেনো। সাত্বিক কাকু ইজ দেয়ার, যাদের সাথে আমি ফোনে কথা বলি আর কি। যখনই মনে গনু কাকু ইজ দেয়ার, যখনই মনে হয় আমি একদম কেমন একটা হয়ে যাচ্ছে তখন I talk to them। এই আর কি। আমি বেশ কিছু কাকুদের কাছে সাংঘাতিক কৃতজ্ঞ, প্রণব কাকুর কাছে কৃতজ্ঞ, কারণ মানে সবাই ভেবেছিল তো আমি মরে গেছি, মানিকের ছেলে মরেই গেছে, কারণ একসময় ওরা আমাকে নেশা করতে দেখতো আর এরপর আর কেউ দেখেইনি আমাকে। সেই ক্ষেত্রে প্রণব কাকুর অবদানও সাংঘাতিক। মানে উনি প্রথম আমাকে বলেছিল একটা ইন্টারভিউ দেওয়ার জন্য, এবং হি হ্যাড কানেক্টেড মি উইথ অল দ্য আদার পিপল দ্যাট নিউ দ্যাট আই হ্যাভ পেরিশড। তো এই ব্যাপারগুলোর জন্য আমি চিরকৃতজ্ঞ অনেকগুলো লোকের কাছে আর কি। বাবা হয়তো নেই, বাট মানে শুভবুদ্ধি সম্পন্ন আমাকে অ্যাডভাইস করার অনেক লোককে পেয়েছি এইবার আগরতলায় আসার পর, এর আগে কোনোদিন পাইনি হতো। মায়ের সঙ্গে মূলত কি নিয়ে কথা হয় এখন? মা কিভাবে ইন্সপায়ার করে এখন, কি বলেন? মা না থাকলে তো মানে থিংস উড হ্যাভ বিন, মানে আমি ভাগ্যিস মা ছিল তাই তো বেঁচে আছি। মানে আমার প্যানক্রিয়াটাইটিস, মুখ দিয়ে রক্ত, পাগলা গারদে থাকা, পুলিশ লকআপ তো বললাম, এরপরেও প্রথম ট্রিটমেন্ট, এরপরে দ্বিতীয় ট্রিটমেন্ট, দেন আই রিয়েলাইজ মানে মা কি জিনিস আর কি, সত্যি কথা আর কি। আদারওয়াইজ আই উডন্ট হ্যাভ রিয়েলাইজ, কারণ ওনার সাথে সম্পর্ক আমার ভীষণ খারাপ ছিল। এখন কি নিয়ে কথা হয় এখন কি বলেন মা, সেটা জানতে চাইছি। মা এখন, আমি ভয় পেলে এখন মার কাছে যাই, আই হাগ হার। প্রত্যেকবার বাড়ি থেকে বেরোনোর সময় আমি যদি 4 বার বাড়ি থেকে বেরোই বা 8 বার বাড়ি থেকে বেরোই, প্রত্যেকবার চুমু খাই আর প্রণাম করি, এবং শি কিপস মোটিভেটিং মি। কিছু কিছু সময় বলে দেখিস কিন্তু এইটা করবি দেখিস, মানে শি ইজ অলসো, মানে ওই প্যাটার্নটা আছে আর কি আমাদের পরিবারে। ছোটবেলা থেকে যেহেতু একটা ডিসফাংশনাল ফ্যামিলিতে আমার বড় হয়ে ওঠা, এবং মা যেহেতু হ্যাভ হ্যান্ডেল মেনি ডিসফাংশনস, বা অনেকেই নেশা ফেশা করতেন আমাদের পরিবার এবং পাড়ায়, তো সেই ক্ষেত্রে আমাদের সবসময় দরজা লাগিয়ে বড় হয়ে ওঠা আর কি। বা আমার পরীক্ষার সময় আমি অন্য বাড়িতে গিয়েই পড়তাম, কোনোদিন নিজের বাড়িতে পড়িনি। তো সেই ক্ষেত্রে সবসময় এনিথিং দ্যাট আই ডু, আমার মা আমাকে সাবধান করেন, এবং যেহেতু মা সাবধান করেন মানে ওইটা আমাকে ওপেন মাইন্ড করেছে আর কি আজকের দিনে। আমি দুবার ভাবি যে কোনো কাজ করার আগে ভাবতাম না, কিন্তু মাই মম ইজ প্রাউড অফ মি। বাট আবার মাকে আমি রিল্যাক্সটাও ভালো করে বুঝিয়েছি, যে কোনো নেশারি যদি মেনটেনেন্স না করে যখন তখন আবার সুগার হতে পারে বা পড়ে যেতে পারে। তো মা আমাকে, মানে মনে আছে 5.5 বছর ক্লিন, আমি 5.5 বছর আমার নেশামুক্তের সময়, এই গত বছর আর কি, গত বছর 2টো সেন্ট মেখে গেছিলাম আর কি। মানে আই ওয়াজ ইউজিং 2 পারফিউমস টুগেদার এন্ড এন্টার্ড। কিরে মদ খাইছো এত বছর পরে? মানে মা গন্ধ, আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু জানি তুই খাইলে কিন্তু আমি বুঝলাম। সো মা ইজ অ্যাওয়্যার, একাধারে অ্যাওয়্যার, আবার কিছু কিছু জায়গায় মা ইজ মানে আমাকে এখনো কোথাও শঙ্কাটা কাজ করে, শঙ্কা কাজ করবেই, কিন্তু কোথাও না কোথাও মা আবার আশ্বাসী আমি যেই পথে আছি আর কি, এবং যেই সব লোকেরা আমার সঙ্গে আছে, আমি নেশা হয়তো আর কোনোদিন করব না, এটা মার বিশ্বাস। আমার বিশ্বাস হচ্ছে আমি এই স্পিরিচুয়াল প্রিন্সিপাল গুলি যদি কাজে লাগাই প্রত্যেকদিন, তাহলে আমি নেশা করব না। মানে যতদিন আমি, মাল্যবান কি ভয় পায় এখন? হ্যাঁ, মাল্যবান আমি দাম্ভিক যেন না হই। আমাকে খুব দাদা একটা খুব ভালো জিনিস বলেছিল, প্রথম না দ্বিতীয় অ্যাওয়ারনেস ক্যাম্পের পরে কমেন্ট করেছিল আর কি, মাটিতে পা রেখো। এবং আমার মেন্টর আছে কলকাতার বাপিদা, হ্যাঁ ওরা আছে, ওরা বলতে থাকে আর কি টু কিপ মাই ফিট। কারণ আমি যদি অহংকারী দাম্ভিক হয়ে যাই, ওই ফলস ভ্যানিটি আবার শুরু হবে। তো আমার বাবার ছেলে আমি, আমার মার ছেলে আমি, আমার মেশো এই, আমার এই, বাট আমি আবার সেই ফাঁপা কলসিটা হয়ে যাব আর কি। তো এইগুলো আমি হতে চাই না। মানে আমি আমার যতটুকু আমি আমার লিমিটেশনস গুলো আমি বুঝেছি আর কি থ্রু দিস প্রোগ্রাম, এই রিহ্যাবিলিটেশন বা এই আধ্যাত্মিক পদ্ধতির মাধ্যমে আমার লিমিটেশনস গুলো আমি বুঝতে পেরেছি। তো সেই অর্থে আমি মাটিতে পা রেখে রেখে চলতে চাই, আর কিছুই না। মাল্যবান
মানে আমি যদি খুব বন্ধুত্বপূর্ণ সাহস নিয়ে এই প্রশ্নটি করি যে এরকম একটি ছেলে বা এরকম একটি যুবক তার সঙ্গে প্রেম করতে চাইবে হয়তোবা বহু নারীরাই, বহু মেয়েরাই, কিংবা চাইবে না তার সংখ্যাও থাকতে পারে যে না ভয়ঙ্কর, মানে কি হবে কে জানে, বা বিয়ের পর আবার যদি শুরু করে, বা আমরা যদি একসঙ্গে থাকতে শুরু করি তারপর যদি আমার ছেলে মেয়ের কি হবে, এগুলো খুব স্বভাবতই থাকবে। প্রেম বিষয়টিতে নেশা কিভাবে কাজ করেছে মাল্যবানের জীবনে? না, যখন তুমি নেশা করো তখন নেশার সাথেই প্রেমে পড়ো। মানে এরপরে যে মানসিক ভাবে, মানে যারা মানুষ হিসেবে প্রেম ছিল আমাদের, মানে আই হ্যাভ নেভার গিভেন এনি ইম্পর্টেন্স টু এনি ওয়ান অফ দেম। কারণ আমার মানে প্রগাঢ় প্রেম ছিল, নিবিড় প্রেম ছিল আমার নেশার বস্তুর সঙ্গে। এখন তো নেই, এখনো প্রেম নেই, এখন নেই, কিন্তু এখন আমার রূপায়ণ ইজ সামথিং দ্যাট আমি আমার নতুন করে রূপায়ণের মধ্যে পাচ্ছি, তাই না? আর বাকিটা ব্যক্তিগত থাক। মাল্যবান, একটা গান হবে আজকের এই আয়োজন শেষ করার আগে? মাল্যবান গান গাইতে পারে আমরা জানি। আমি বাথরুম সিঙ্গার, তুমি এখানে আমি বুঝতে পারছি না। একটা গান আমাদের এই কথোপকথন বা এই জীবনের সাথে খুব মিল আমি খুঁজে পাই আর কি। সুমনের গান, তুমি ফ্যান সুমন, তুমি বলেছিলে তুই তো কলকাতা যেতে পারিস সুমনের একটা কনসার্ট দেখার জন্য। তো এইটা আমার বাবার সময় আর কি, ছেড়েছো তো অনেক কিছুই পুরনো অভ্যেস। তো এই হ্যাঁ, ছেড়েছো তো অনেক কিছুই পুরনো অভ্যেস, অসুখ বিসুখ হবার পরে জিলিপি সন্দেশ। ছেড়েছো তো অনেক কিছুই পুরনো বোলচাল, পুরনো ঘর পুরনো জঞ্জাল। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমার আমার অন্য গানের ভোরে। আমার গানে প্রাণ নেই, আমার প্রাণে গান আছে। মাল্যবান, অল দ্য বেস্ট। এবং আমরা চাই যে ঘরে ঘরে আসলে সত্যি অর্থেই মাল্যবানের এই কথাগুলো, বা মাল্যবান যেমন ভাবে তার নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে জয়ী হয়েছে, ঠিক একইভাবে প্রতিটি ঘরে মাল্যবানেরা জয়ী হোক। অনেক অনেক ধন্যবাদ মাল্যবান, অল দ্য বেস্ট। আপনারা যারা এই আয়োজন দেখলেন, শুনলেন, এবং আপনারা যারা প্রতিদিন নিজেদের মতো করে এই বিষয়গুলো নিয়ে হয়তো বা পরিবারে কষ্টে আছেন, দুঃখে আছেন, আজকে শুধু এটুকুই বলতে চাই যে হয়তোবা এটা শেষ নয়, হয়তোবা আগামীকাল সকাল থেকে আপনার ছেলেটি বা আপনার মেয়েটি আর নেশা করবে না। আপনারা যুঝতে থাকুন, আপনারা লেগে থাকুন, এবং আপনাদের এই লেগে থাকার প্রতিটি পরতে পরতে এই বিশ্বাসটুকু থাকুক যে মাল্যবানের মতো যদি হতে পারে। মাল্যবান এখানে এক রূপক চরিত্র মাত্র। মাল্যবানের মতো আরো যারা আমাদের রাজ্যে, আমাদের দেশে কিংবা পৃথিবীর আনাচে কানাচে না পারাকে পেরেছে, মাল্যবানের মতো আরো যারা প্রতিদিন নিজেকে বুঝিয়েছে যে অসম্ভব বলে এই দুনিয়াতে কিছু নেই, তাদের প্রত্যেকের সঙ্গে আমরাও আজ বলতে চাই, আপনারাও বিশ্বাস করুন, হয়তোবা আগামীকাল সকালবেলাটাই আপনাদের জীবনে নতুন একটি সকাল হবে। আজ এই পর্যন্তই। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা, স্টুডিওতে হয়তোবা কোনো এক অতিথি আপনাদের অপেক্ষায় বসে থাকবেন। আমি তো বসবো আপনাদের অপেক্ষায়। শুভরাত্রি।